দর্শক, রাজধানী টেলিভিশনের বিষয়ভিত্তিক নিয়মিত আয়োজন কথায় কথায় আমাদের আজকের অতিথি ঘোড়াশাল নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন, মুজাহিদ তুষার নামেই সমধিক পরিচিত। আমাদের অনুষ্ঠানের নামটাও আমরা দিয়েছি একজন মুজাহিদ তুষার। কেন সেই আলোচনায় আমরা যাব, শুরুতে আমরা দর্শকদের জানিয়ে নিই একজন জনপ্রতিনিধির আসলে যে রোলটা আছে, যারা আমরা সেবা নেই পৌরসভার বা আমরা ইউনিয়ন যে জায়গায় থাকি সে জায়গায় কিন্তু একজন জনপ্রতিনিধির অনেক ভূমিকা আছে। তো মুজাহিদ তুষারকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসার যে সবচেয়ে বড় কারণটা ছিল, যে জায়গাগুলি আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে। প্রথমত, জনপ্রতিনিধি হওয়ার আগেই তার কিছু ব্যাপার যেহেতু দৃষ্টিতে এসেছে। একটা ছিল সুলতানা সেলাই প্রশিক্ষণ প্রকল্প, মহিলাদের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেয়া হচ্ছিল তার উদ্যোগে। এবং পরবর্তীতে যে বিষয়টা আরো বেশি আমাকে তাড়িত করেছে, যেটা হচ্ছে খেলোয়াড়দের একটা নির্দিষ্ট তার এলাকার, তার পৌরসভার তার একটা টিম আছে, সেই টিমের জন্য একটা বেতন কাঠামো। এই যে ব্যাপারগুলি আমি প্রথমবারের মতো শুনেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে না, একজন জনপ্রতিনিধির যে এই ভূমিকাগুলি হওয়ার আগে এবং পরে যেভাবে জনগণকে নিয়ে উনি কাজ করছেন সে ব্যাপারগুলি জানবো। তো সেসব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। যেই শুরুতে যেটা বলছিলাম যে সুলতানা সেলাই প্রশিক্ষণ এবং খেলোয়াড়দের একটা বেতন কাঠামো, এই বিষয়গুলোর সাথে আপনি নিজেকে আসলে কিভাবে জড়িয়ে নিলেন? ধন্যবাদ। সুলতানা পেশার সেলাই প্রশিক্ষণ, যেটা সুলতান আমার মার নাম, ওনার নামেই আসলে এটা শুরু করা। এটা অনেকটাই আসলে কোনো তেমন উদ্দেশ্য বা পরিকল্পনা করে আমি বলবো না, আসলে সমাজ সেবা করার যে মানসিকতা। আমি যেই পরিবারে আমার জন্ম, আমার বাবা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, শ্রমিক রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, মা সমাজ সেবা করতে পছন্দ করতেন। হয়তো ওই পরিবারের জন্ম হওয়ার কারণে সমাজের জন্য কিছু কাজ করার যে মানসিকতা সেটা সৃষ্টি হয়েছে। সেখান থেকে আসলে মানুষের জন্য চিন্তা করতে কি করা যায়, কি করলে আসলে টেকসই সেবাটা। অনেক সময় আমরা হয়তো কাউকে 200 টাকা 500 টাকা দিচ্ছি, এই টাকাটা হয়তো বা এখান থেকে নিয়ে যাওয়ার পরে ওরকম কোনো কাজে আসছে না, শেষ হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে চিন্তা হলো যে কাউকে যদি একটা শিক্ষা দিতে পারি, সেই শিক্ষাটা আসলে তার দীর্ঘস্থায়ী উপকারে আসবে। তো সেই চিন্তা থেকেই নারীদেরকে যে আমার মাথায় আসলো যে তাদেরকে যদি আমি সেলাই শিখাতে পারি, যেটা ছিল আমার ফ্রি সেলাই শিখাতে পারি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব, এটা হয়তো একটা নারীর জন্য অনেক বড় শিক্ষা হবে। অন্তত একটা পরিবারে সে যদি এই সেলাই শিখে কাউকে সেলাই শিখে টাকা নাও নিতে পারে, নিজের বাড়ির যদি একটি কাপড় সেলাই করতে পারে, এটাও কিন্তু তার অন্তত ফ্যামিলির একটা আয়, একটা ব্যয় কমে গেল, এটা ফ্যামিলির একটা আয়। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি যারা অসহায় দরিদ্র মহিলা, যারা আসলে টাকা দিয়ে সেলাই শেখা সম্ভব না, তাদেরকে নিয়ে আমি বিভিন্ন মহল্লায়, বিভিন্ন পাড়ায় 3 মাস মেয়াদি একটা প্রকল্প চালু করেছিলাম। সেটা আমি শুরু করেছিলাম 2011 সালে। আসলে যখন আজকের যে যাকে নিয়ে আপনারা কথা বলছেন মেয়র, তখন যার আসলে স্বপ্নের মধ্যে মেয়র ছিল না, যে মেয়র হব, রাজনীতি করে এই জায়গায় আসবো, সেটা আমার স্বপ্ন ছিল না। আসলে জনসেবা করাটাই যেটা আমার মূল লক্ষ্য ছিল। এটার মাধ্যমে আসলে মনের আত্মতৃপ্তি, যে কিছু একটা করতে পারা, কিছু একটা করা, সেই চিন্তা থেকেই আসলে এই সুলতানা সেলাই প্রশিক্ষণ প্রকল্পের চালু করা। সেটার মাধ্যমে ইতিমধ্যে আমি প্রায় 1400-1500 নারীকে ফ্রি সেলাই শিখিয়েছি। তার মধ্যে অনেকেই আজকে ব্যক্তিগতভাবে সেলাই মেশিন কিনে তারা তাদের পরিবারে অনেকটাই বাড়তি উপার্জনের পথ হিসাবে এই শিক্ষাটাকে কাজে লাগাতে পারছে। কেউ নিজের পরিবারের কাপড় সেলাই করে খরচ অন্তত কমাতে সক্ষম হয়েছে, যেটা আমার আসলে এটার জন্যই করা, এবং এখানেই আমার সার্থকতাটা, এটার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। তো এ তো গেল নির্বাচন, একজন মেয়র হয়ে ওঠার আগে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম, যে শুরুতেই দর্শকদের যেটা জানালাম, যে খেলোয়াড়দের একটা বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসাটা, এই চিন্তাটা আসলে কিভাবে আসলো? এই চিন্তাটা আসলে আমি চেষ্টা করি যে যারা
জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, তাদেরকে নিয়ে কিছু না কিছু করার চেষ্টা করি। কারণ এই বেতন কাঠামোটা আমি ঘোষণা দিয়েছি মেয়র হওয়ার পর। একজন মেয়রের দায়িত্ব বা মানুষ কাজ বলতে যেটা বোঝে একজন জনপ্রতিনিধি, যে নগর উন্নয়ন। তো অবশ্যই নগর উন্নয়ন আমার প্রধান কাজ, কিন্তু নগর উন্নয়নটাই তো মানবের জন্য। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নগর উন্নয়নের পাশাপাশি যদি মানবের উন্নয়ন না হয়, তাহলে আসলে নগর উন্নয়ন কোনো কাজেই আসবে না। যদি মানব ধ্বংস হয়ে যায়, তাহলে নগর দিয়ে কোনো কাজে আসবে না। তো মানব উন্নয়নের ক্ষেত্রে আমার জায়গা থেকে আমি মনে করেছি, যদি আমরা যারা খেলোয়াড় তাদেরকে যদি মাঠমুখী করতে পারি, তাদের মানসিক এবং শারীরিক যে বিকাশটা ঘটবে, এবং তাদেরকে মাঠমুখী করার জন্য কিছু উদ্দেশ্য প্রয়োজন। একটা মানুষ খেলাধুলা কেন করবে? হয়তো বা তার একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার কারণে সে খেলাধুলা করবে, অথবা যদি সে ঢাকার মাঠে যেতে পারে, অথবা অনেক দরিদ্র ঘরের ছেলে পেলে আছে যাদের নাকি খেলাধুলাতে অনেক আন্তরিকতা বা তাদের অনেক কোয়ালিটি ভালো, বাট তার খেলাধুলা করার জন্য যে সরঞ্জাম প্রয়োজন সেটা কেনার সামর্থ্য তাদের নাই। তো সেজন্য আমি গুরাশাল পৌরসভার পক্ষ থেকে ঘোষণা দিয়েছিলাম যে যারা মেধাবী খেলোয়াড়, আমরা সকল খেলোয়াড়দেরকে বাছাইয়ের মাধ্যমে একটা একাদশ ঘোষণা করব। যেই একাদশের প্লেয়ারদেরকে আমরা যতটুকু সম্ভব আমরা একটা অনারিয়াম দিব। এইটা আমার লক্ষ্য ছিল, যদি আমি এইটা ঘোষণা দেব এবং অনারিয়াম দেই, তাহলে সকলেই মাঠে থাকবে যে এই টিমে একটা ঢোকার জন্য। হয়তো আমি 12 জন, 15 জন, 20 জনের অনারিয়াম দিতে পারবো, কিন্তু এই 20 জনের তালিকা আসার জন্য হয়তো পাইপলাইনে 200 ছেলেপেলে প্র্যাকটিস করবেন। এই 200 ছেলেপেলে যে প্র্যাকটিস করবেন, এটা কিন্তু তারা বিভিন্ন অপরাধ থেকে যেমনি ভাবে দূরে থাকবে এবং তাদের মেন্টালি ডেভেলপ এবং ফিজিক্যাল ডেভেলপ, এটাও কিন্তু তাদের কাজে আসবে। আর আমি ব্যক্তিগতভাবে একজন খেলোয়াড় ছিলাম, যদিও আমি খুব বেশি দূর পর্যন্ত খেলাধুলা করতে পারিনি। আমি বাসাবোতে 1 বছর খেলেছিলাম সেকেন্ড ডিভিশনে। তার পরবর্তী সময়ে ব্যবসা এবং রাজনীতি বিভিন্ন ইয়েতে আর খেলাধুলা করে ওঠা হয়নি। কিন্তু ফুটবলের প্রতি, খেলার প্রতি যে ভালোবাসাটা, প্রেমটা, এটা এখনো আমার মধ্যে রয়েছে। সেজন্য খেলোয়াড়দের জন্য কিছু করার আমার একটা সবসময় চেষ্টা থাকে। আমি আমার এলাকা থেকে 2017 সালে কলকাতার টিম পাঠিয়েছি। সেখানে সংজারণ ক্লাব নামে একটি ক্লাব, সেখানে প্রতি বছর একটা লিগের আয়োজন করেন। সেখানে আমাদের পলাশ থেকে টিম পাঠিয়েছি, একবার চ্যাম্পিয়ন, 2বার রানার আপ হয়েছে। আমি আমাদের এই বাংলাদেশের কিছু প্লেয়ারদেরকে নিয়ে ঢাকা একাদশ ক্লাব রয়েছে ঢাকাতে, এক্স প্লেয়ারদের সমন্বয়ে টিম কোঅর্ডিনেটর হিসেবে তাদের সাথে আমি লন্ডন যাই, সেখানে টিম কোঅর্ডিনেটর হিসেবে। এবং আমাদের যারা এক্স প্লেয়ার, ফুটবল বলতে আসলে আমরা যাদেরকে এখনো আমরা জানি, চিনি, সেই 90 দশকের কায়সার আহমেদ ভাই, আলফাজ ভাই, নকিব ভাই, এই এক্স প্লেয়ারদেরকে নিয়ে আমি কলকাতাতে টিম ম্যানেজার হিসেবে সেখানে যাই। সেখানে একটা ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে, তাদের এক্স প্লেয়ারদের সাথে সেখানে একটা প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। আসলে এটা হচ্ছে যে ফুটবলের প্রতি ভালো লাগা। আর এখন আমি যে চেয়ারে বসেছি মেয়র হিসেবে, তো এই মেয়র হিসেবে যেটা আমি মনে করি যে, ওই যে আমি বললাম যে নগর উন্নয়নের পাশাপাশি মানব উন্নয়ন প্রয়োজন। সেই মানব উন্নয়ন করতে গেলে আমার কাছে মনে হয়েছে খেলাধুলা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে অনেকগুলি মানুষকে সম্পৃক্ত রেখে কাজ করা সম্ভব। আমার সেলাই প্রশিক্ষণ প্রকল্প, এটাও আমি একটা মানুষদেরকে নিয়ে কাজ করছি এমনিভাবে, যাতে মানুষকে সচেতন করা, মানুষকে ভালো রাখা, সমাজ সুন্দর রাখা, সেজন্য বিভিন্ন কাজ করে যাচ্ছি। এই জন্য তুষার একাডেমি, যেখানে আমি আমার আন্ডার 10, আমি যতটুকু এই তুষার একাডেমির নাম যেটা শুনেছি, সম্ভবত ঢাকার পাইওনিয়র লিগেও খেলবে। হ্যাঁ, আমরা পাইওনিয়র লিগে খেলার জন্য ইতিমধ্যে আমাদের সমস্ত প্রক্রিয়া আমরা সমাপ্ত করেছি, যে পাইওনিয়র লিগে আমরা খেলবো। এখানে আমার মূল লক্ষ্য হচ্ছে যে আজকে তুষার একাডেমির মাধ্যমে যদি আমার এলাকার প্লেয়াররা ঢাকার মাঠে খেলতে পারে, এটা আমার সবচেয়ে বড়, আমি মনে করব যে সার্থকতা। এবং তুষার একাডেমির মাধ্যমে যখন ঢাকার মাঠে প্লেয়াররা খেলার সুযোগ পাবে, তখন ওই এলাকার যারা ফুটবল প্রেমী বা ফুটবলার হতে চায়, তারা মাঠ কেন্দ্রিক আসবে বা একাডেমিতে এসে তারা শিক্ষা গ্রহণ করবে। তো আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি একজন ফুটবলার, সেজন্য আসলে শুধু আজকের থেকে না, আমি অনেক আগে থেকেই
যখন যেই পরিসরে সুযোগ পেয়েছি আমি খেলাধুলার জন্য, ফুটবলের জন্য কিছু করার চেষ্টা করেছি। এবং আমি আপনার কথার মাঝখানে একটু অ্যাড করে দিই, আপনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব, তার ফুটবল কমিটিতেও কিন্তু আপনি আছেন। হ্যাঁ, তো এইটা তো আসলে ওই যে ফুটবলকে ভালোবাসতে বাসতেই ঢাকার বিভিন্ন ফুটবলাঙ্গনে সাথে আমি সম্পৃক্ত হয়েছি। ঢাকার যারা ফুটবল ক্লাবের সাথে সম্পৃক্ত তাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। তারা আসলে আমার এই ফুটবলের প্রতি দুর্বলতা বা ভালোবাসা থেকে তারা আমাকে এই মোহামেডান ক্লাবের ফুটবলের যে কমিটি, সেই কমিটিতে তারা আমাকে। কিন্তু আপনি নিজেকে আসলে একটু আড়ালে রাখতে পছন্দ করেন মনে হয়, আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। আমি কাজটা করার পেছনে যে আসলে ফোকাস করার জন্য কাজ, আসলে এই হিসাবে কাজটা অনেকটাই করি না, অনেকটা আসলে মনের আত্মতৃপ্তির জন্য কাজটা করি। তো সেজন্য আসলে অনেকটা মিডিয়ার সামনে আসা বা কাজটাকে অনেকটা প্রচার করার এই প্রক্রিয়াটা বা এটার সাথে অতটা সম্পৃক্ত ছিলাম না। তো আপনাকে ধন্যবাদ যে আজকে এই বিষয়গুলির মাধ্যমে আমার এই কাজগুলি আপনাদের মাধ্যমে তুলে ধরা সম্ভব হচ্ছে। এই তুলে ধরার কারণে আমার কাছে মনে হয় যে অতটুকু অন্তত যদি হয় সেটা আমার কাছে ভালো লাগবে, যে আমার একটা কাজ দেখে যদি অন্য কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসে বা অনুপ্রাণিত হয় যে আমাদেরও এরকম কাজ করা উচিত, সেখানে আমার মনে হয় যে আমার সার্থকতা। কারণ আমি একলা অনেক কিছু করা সম্ভব না, কিন্তু আমাকে দেখে যদি অনেক জনপ্রতিনিধি তাদের নগর উন্নয়নের যে কাজ, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, লাইট, এগুলির বাইরেও যদি তারা মনে করে আসলে নগরের মানবদেরকে নিয়ে কাজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমার মনে হয় যে সেখানে আমার সার্থকতাটা আসবে এবং আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অনেক দূর পৌঁছে যাবে। যে বিষয়টা আপনি বলছিলেন যে আপনার এই একাডেমিতে বেতন প্রক্রিয়ার মধ্যে হয়তো 15, 20, 30, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে আসতে কিন্তু অনেক শত শত তাদের যে কিশোর বা কিশোরী, তারা কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যে নিজেদেরকে নিয়ে আসবে। এই তো গেল আপনার খেলাধুলার বিষয়টাতে। আপনি কিন্তু আরেকটা বিষয় নিয়েছেন, যে বিষয়টা জানি, যে স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট। এই বিষয়টা কিভাবে আপনার মাথায় কাজ করলো? স্কিল ডেভেলপমেন্ট যেটা আমার মাথায় যেটা থেকে আসছে, যে আসলে স্টুডেন্টদের কোয়ালিটি প্রয়োজন। তো কোয়ালিটি স্টুডেন্ট তৈরি করাটা ইম্পর্টেন্ট, আর কোয়ালিটিটা তখনই তার মধ্যে হবে যখন তার স্কিল থাকবে। বিভিন্ন বিষয় স্কিলের মাধ্যমে একটা পরিপূর্ণতা পাবে যে কোয়ালিটি স্টুডেন্ট। তো আমি আমার জায়গা থেকে তাদের হয়তো কোয়ালিটি ডেভেলপ করতে পারবো না, তাদের বিভিন্ন স্কিল আমি ডেভেলপ করতে পারবো না, কিন্তু আমি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে তাদের কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট। এখন এখানে তাদের স্কিল বলতে শুধুমাত্র আমি ভালো স্টুডেন্ট এটা কিন্তু শুধু না, তার মধ্যে কথা বলার স্কিল থাকা, তার মধ্যে উপস্থিত বুদ্ধির স্কিল থাকা, এরকম বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞান থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখেছি যে অনেকেই স্কুল জীবনে ভালো স্টুডেন্ট বা ফার্স্ট বয়, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সে আসলে প্রতিষ্ঠার ক্ষেত্রে ফার্স্ট হতে পারেনি, কারণ তার জ্ঞানটা শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু চলতে গেলে পাঠ্যপুস্তকের বাইরে আরো অনেক কিছু রয়েছে যেগুলির সাথে হয়তো আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না। তো সেজন্য আমি তাদেরকে যে জিনিসটা বলার চেষ্টা করছি যে তোমাদের বিভিন্ন বিষয় স্কিল প্রয়োজন, যদি আমাদের কোয়ালিটি স্টুডেন্ট প্রয়োজন, তাহলে আমরা জীবনে প্রতিষ্ঠিত হব। এবং আমার যে লক্ষ্যটা, যেটা আমি বলেছি, যেহেতু আমার একটা চেয়ারের দায়িত্ব রয়েছে, সেই চেয়ারের দায়িত্ব থেকে আসলে কিছু জিনিস অন্য মানুষের চেয়ে একটু করাটা সহজ। তো আমি যদি কোয়ালিটি স্টুডেন্ট তৈরি করতে পারি, তাহলে আমার দেশ কিন্তু কোয়ালিটি প্রজন্ম পাবে। সেটা আমার দেশের জন্য অনেক বেশি করা। আমি একটা রাস্তা তৈরি করলাম, হয়তো এই রাস্তাটা আমি না অন্য কেউ করতে পারবে, কিন্তু আমি যদি কোয়ালিটি স্টুডেন্ট তৈরি করি, একদিন হয়তো কোয়ালিটি লিডার পাওয়া যাবে, কোয়ালিটির সচিব পাওয়া যাবে। আমার কাছে মনে হয় যে এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন, একটা কোয়ালিটি প্রজন্ম তৈরি করে যাওয়াটা। তা আমি তাদেরকে উদাহরণ দিয়ে অনেক সময় বলি যে একটা গাছে অনেক আম হয়, যে একই গাছের আম, এটা কিন্তু আমরা মার্কেটে বিভিন্ন দামে বিক্রি করি। কোনো আম একটু বেশি দামে বিক্রি করি, কোনো আম একটু কম দামে বিক্রি করি। এটা কারণটা কি, যে যেটা আমি বেশি দামে বিক্রি করি এটা কোয়ালিটি ভালো, যেটা একটু কম দামে বিক্রি হয় এটার কোয়ালিটিটা খারাপ। তো আমাদের প্রয়োজন যে আমাদের কোয়ালিটি স্টুডেন্ট তৈরি হওয়া। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে শেখ হাসিনা 2041 সালে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন,
এটা আসলে একটা স্মার্ট প্রজন্মের মাধ্যমেই সম্ভব, কোয়ালিটি প্রজন্মের মাধ্যমেই সম্ভব। আমি এই পর্যায়ে একটু থামাতে চাই, কারণ একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। দর্শক, আপনারা দেখছিলেন কথায় কথায় অনুষ্ঠান। আজকের আমাদের বিষয় একজন মুজাহিদ তুষার। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো একটু পর। দর্শক, আমরা বিরতি শেষে আবারও ফিরে আসলাম আমাদের আলোচনা অনুষ্ঠানে কথায় কথায় একজন মুজাহিদ তুষার। উপস্থিত আছেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন, মুজাহিদ তুষার নামে যিনি সমধিক পরিচিত। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, নানান বিষয় নিয়ে, তো আমরা আসলে আপনার যে নগর, সেই আপনার নগরের মানুষ যিনি আপনি কথা বলছিলেন, তো আসলে কি পাশাপাশি ব্যক্তি তুষার সম্পর্ক তো আসলে মানুষের কিছু জানার থাকে, যে আপনি আসলে ব্যক্তিগতভাবে আমরা যতটুকু জানতাম যে আপনি ঘুরতে খুব পছন্দ করতেন, তো এখন কি আসলে সেটা সম্ভব হয়? হ্যাঁ, আমার ঘোরাটার প্রতি আমার একটা দুর্বলতা ছিল, যে আসলে ঘোরার মাধ্যমে অনেক কিছু জানা যায়, অনেক কিছু দেখা যায়, যেটা আমি প্রায় হয়তো আগে কোথাও ঘুরতে যেতাম বা দেশের বাইরে, যখন আমি জনপ্রতিনিধি হিসাবে আসলে দায়িত্ব গ্রহণ করেছি এবং নির্বাচনে শুরু করেছি, তখন থেকে আজকে পর্যন্ত প্রায় 5 বছর হলো আসলে কোথাও যাওয়ার আমার আর সুযোগ হয়নি, যেতে পারিনি। এটার মূল কারণটা হচ্ছে আসলে এই চেয়ারের যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ থেকেই আসলে যাওয়া হয়নি। যে আসলে এই চেয়ারের দায়িত্বটা এক একজন এক একভাবে মনে করেন। যদি আমি কাজ না করি, যদি আমি অফিসে না যাই, তাহলে হয়তো বা তেমন কোনো কিছু হবে না, কিন্তু এতে করে আমার দায়িত্বের অবহেলা হবে, জনগণ ভুক্তভোগী হবে। তো সেই চিন্তা থেকে যেহেতু 5 বছরের জন্য আমার এলাকার জনগণ আমাকে এই দায়িত্ব দিয়েছেন, যেটাকে আমি সবসময় মনে করি আসলে এইখানে আমি একজন কর্মচারী, এটা হচ্ছে আমি একটা ম্যানেজারের দায়িত্ব, এটা আমি সবসময় মনে করি। এই কারণে, কারণ পৌরসভাটা তো ঘোড়াশাল পৌরসভা, ঘোড়াশাল পৌরবাসীর, জনগণের, তাদের ট্যাক্সের টাকা এই পৌরসভা পরিচালনা করা হয় এবং আমাদেরকে একটা সম্মানই দেওয়া হয়, এটাও তাদের টাকাই। তাদের টাকা পরিচালিত, তাদের এলাকাটা, তাদের সুযোগ সুবিধা সমস্ত কিছু দেখে রাখার জন্য আমি মনে করি এটা 5 বছরের জন্য তারা আমাকে অনেকটা বেতনভুক্ত কর্মচারী হিসাবে নিয়োগ করেছেন, এটা আমার মধ্যে আমি সবসময় ফিল করি। তো আমি সেজন্য তাদের সেই দেওয়ার দায়িত্বটাকে কোনোভাবে অবহেলা করতে চাই না। সেই কারণে আসলে আমার যে শখ, যে ঘুরতে যাওয়া, একটু ঘোরা, সেই শখটাকে অনেকটাই বলা চলে যে বিসর্জন। আপনি যেটা বলছিলেন আর কি, আপনি একটা দায়িত্বে আছেন, সেই দায়িত্বে কিন্তু একটা খুব অন্যরকম একটা বিষয় কিন্তু আপনি যুক্ত করেছেন, যে একটা রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমাদের আছে 999, কিন্তু আপনি আপনার পৌর এলাকার জন্য কিন্তু একটা হটলাইন নাম্বার চালু করেছেন। এই বিষয়টা কিভাবে আপনার মাথায় আসলো বা কাজ করছেন কিভাবে এই বিষয়টাতে? কারণ আমরা জনগণের অনেক কমপ্লেন রয়েছে যে তাৎক্ষণিক কিছু সমস্যা জানানো প্রয়োজন, হয়তো তার এলাকার কোনো একজন মানুষ তার যে রাইট, পৌরসভার নাগরিক হিসেবে যেই রাইট, এই রাইটটা তাকে বঞ্চিত করছেন, অথবা আমাদের পৌরসভার আইন অনুযায়ী কোনো বাউন্ডারি ওয়াল দিতে গেলে, বাড়ি করতে গেলে প্ল্যান পাস করাতে হয় এবং নির্দিষ্ট পরিমাণ কিছু জায়গা ছাড়তে হয় নাগরিক সুবিধার সেবার জন্য। দেখা যায় যে একটা মানুষ তার পাশের বাড়ির লোকটি এই আইনটা ভঙ্গ করছেন, কারণ আমাদেরকে তাৎক্ষণিক জানানোটা অনেক সময় অনেক কঠিন বিষয়। হয়তো বা আমাকে ফোন দিলে, হয়তো আমি কোনো মিটিংয়ে, ইম্পর্টেন্ট মিটিং, হয়তো ফোনটা পিক করতে পারছি না, সেই ক্ষেত্রে সে জন্য তার বাড়িতে বসেই এই সেবাটা সে নিতে পারে, তার তথ্যটা যেন আমার পৌরসভায় দিতে পারে, সেজন্য আমি একটা হট নাম্বার ইতিমধ্যে ঘোড়াশাল পৌরবাসীর কাছে আমি পৌঁছে দিয়েছি। তাদের যে কোনো সমস্যা তারা পৌরসভা ওই নাম্বারে ফোন করে তারা জানাবেন। ওই নাম্বার থেকে যেই ডিপার্টমেন্টের সমস্যা, যে ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট এই সমস্যাটা, আমার সাথে সাথে ওই ডিপার্টমেন্টে এটা ডেলিভারি করি এবং সাথে সাথে আমাকে আমার হোয়াটসঅ্যাপে ওই কমপ্লেনটা আমাকে জানানো হয়। আমি সাথে সাথে এটা আবার তদারকি করি যে ওই কমপ্লেনটাও সমাধান হয়েছে কিনা বা আমার ডিপার্টমেন্টের ওই লোকগুলি গিয়েছে কিনা। যেটা আমি বলেছি যে আসলে এটা আমি মনে করি জনগণের এটা দেওয়া আমার দায়িত্ব, এটার জন্য জনগণ আমাকে আবার অনারিয়াম দিচ্ছে। অতএব যে কোনোভাবেই আমার সবসময় যেটা মাথায় থাকে যে জনগণের সেবাটা কিভাবে বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব। তো আমি মেয়র হবার পর আমাদের 5 বছর পর পর হোল্ডিং ট্যাক্স ধার্য করা হয়। তো এই নিয়মের মধ্যে হোল্ডিং ট্যাক্স ধার্য করার পরে আবার একটা অপশন থাকে যে পাবলিক আবার এটা আপিল করতে পারে, যে পুনরায় এই জিনিসটা বিবেচনা করার জন্য।
তো আমি কিন্তু চেষ্টা করেছি, আমি 9টা ওয়ার্ডেই আমি জনগণের কাছে নিজে গিয়েছি, সকাল থেকে বিকাল পর্যন্ত ওইখানে গিয়েছি। তাদের এই আপিল প্রক্রিয়াটা করতে গিয়েও যেন আমার পুরসভায় 50 টাকা 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসতে না হয়, এসে সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ওয়েট করে তাদের যে কর্মের ক্ষতি যেন করতে না হয়। যেহেতু আমি মনে করি যে আমি তাদের কর্মচারী, আমি কিন্তু সেই মালিকের কাছে, মালিকের বাড়ি বাড়ি গিয়েছি তাদের সেই দাবিটা আপিল করার যে সুযোগটা, এই সুযোগটা যেন সে বাড়িতে বসে থেকে পায়। তো জনগণকে আসলে যতটুকু সম্ভব সেবা দেওয়ার যে চিন্তা, সেই চিন্তা থেকে এই নাম্বারটা চালু করা, সে যেন বাড়ি থেকে এসে আমাকে কমপ্লেন করতে না হয়, বাড়িতে বসেই আমাকে যেন এই কমপ্লেনটা করা সম্ভব হয়। আমাদের ফেসবুক আইডি রয়েছে গুরাশাল পৌরসভার নামে, আমাদের ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটালের সেবাটা অবশ্যই আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যে সুযোগ করে দিয়েছেন আমাদের এই বাংলাদেশের মানুষকে, সেই সুযোগটা গুরাশাল পৌরসভার সমস্ত নাগরিকের পাওয়া উচিত। সেজন্য চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে যত সেবা, ডিজিটাল সেবা, তাদের সময় নষ্ট না করে বাড়িতে বসে দিনে সেবাটা পাওয়া। এখন যেহেতু আসলে সবার হাতে হাতে মোবাইল ডিভাইস আছে, আমরা খুব নিয়মিত জানতে পারি, আপনি যেটা আপনার ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, আপনার যে বিভিন্ন উদ্যোগগুলি, সেগুলি নিশ্চয়ই আপনার এই ফেসবুক পেজের মাধ্যমে নিশ্চয়ই আপনার নাগরিকদের জানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমাদের যে কোনো সেবা, যে কোনো উদ্যোগ নাগরিকের যে কোনো, আমরা এটা ফেসবুক পেজের মাধ্যমে আমরা প্রচার করে দিই, যেন বর্তমান সময়ে সকলেই এই সামাজিক যোগাযোগটার সাথে সম্পৃক্ত, খুব সহজেই তাদের জানানো সম্ভব হয়। মাঝখানে অন্য একটা বিষয়ে আসি। যেহেতু আপনি সদরে না, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছেন, পলাশ উপজেলায়। স্বাভাবিকভাবেই আরও আমার আগ্রহের আরেকটা ব্যাপার ছিল যে আমি দেখেছি স্থানীয় সংবাদকর্মীরা মুজাহিদ তুষারীর নামটা শুনলে তাদের মধ্যে এক ধরনের খুব স্মাইলিং একটা ফেস আসে। মানে এই যে তাদের সাথে আপনার একটা ভালো সম্পর্কের যে রসায়নটা, এইটার জন্য কি আসলে বিশেষ কিছু করতে হয় না, হয়ে গেছে আসলে? আসলে এটার জন্য আমার বিশেষ কোনো কারণ আছে কিনা আমি জানি না, এটা কোনো পরিকল্পনা করে একটা কারণ আমি জানি, সেটা পরে বলবো। এইরকম কোনো বিষয় না। আসলে রাজনীতিটা আমি আসলে কোনো পরিকল্পনা করে রাজনীতি করা না, যে আমার জনগণের জনপ্রিয় হতে হবে অথবা এইভাবে কাজ করে। আসলে আমি খুব সহজ সরলভাবে চলার চেষ্টা করি। তো মানুষকে হেল্প করার মানসিকতাটা রয়েছে, সমাজ সেবা করার মানসিকতা রয়েছে। আর সমাজ সেবা করতে করতেই আসলে আমার রাজনীতির আজকের এই অবস্থানে আসা। রাজনীতিবিদ হয়ে আসলে সমাজ সেবা যাওয়া না। তো সাংবাদিক বলেন বা অন্য যে কোনো পেশায় যারা রয়েছে, তাদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের সাথে আসলে তারা খুব ক্লোজলি আমার সাথে, তারা তাদের দুঃখ বলেন, তাদের ব্যক্তিগত দুঃখ বলেন, তারা আমার সাথে শেয়ার করতে পারে। আমিও অনেক সময় আমার অনেক সমস্যা তাদের সাথে শেয়ার করি। অনেকটা বলা চলে যে তাদের পারস্পরিক সম্পর্ক, বা আমার কাছে মনে হয় যে তারা হয়তো বা কিছুটা হলেও আমাকে তাদের আস্থার জায়গা হিসাবে মনে করে, যে আমি একটা প্রবলেমে পড়েছি, আমার ব্যক্তিগত সমস্যা, যে অনেক সময় হয় না যেরকম যে আমার একটা অন্তত পরামর্শ প্রয়োজন, এই সময় আমার কি করা উচিত, সেই জায়গাটা অনেক সময় তারা আমার সাথে শেয়ার করে। তো এর জন্য আসলে কেন তারা আমাকে ভালো মনে করে বা আমাকে পছন্দ করে, এই কারণটা আসলে আমার জানা নেই। তো তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক। হ্যাঁ, যে বিষয়টা আমি বললাম, আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, আপনি পরিচিত বা অপরিচিত ফোন কল রিসিভের ক্ষেত্রে আপনি আসলে মানে যে কোনো ফোন কল আপনি রিসিভ করেন এবং আপনাকে যে কোনো প্রয়োজনে পাওয়া যায়, এটা নিশ্চয়ই আমার কাছে মনে হয়েছে এটা একটা অনেক বড় কারণ। চেষ্টা করি যে যতটুকু সম্ভব, যতক্ষণ সম্ভব যে ফোন রিসিভ করা। অনেক সময় হয়তো আমাদের জায়গা থেকে অনেক সময় পারা যায় না, সবসময় আপনি অনেক সময় ফোন ব্যাকও করেন। আমাদের অনেক সময় দেখা যায় যে অফিসিয়াল মিটিং চলে বা বিভিন্ন জায়গায় আমাদের মিটিং অ্যাটেন্ড করতে হয়, যেটা আসলে জনগণের জন্যই। তাছাড়া চেষ্টা করি যে অন্তত যদি মিস কলও থাকে ব্যাক করার চেষ্টা করি। এবং যখন তারা আসে বা যে কোনো মানুষই আসে, এটা সকালে হোক রাতে হোক, চেষ্টা করি অন্তত তাদের কথাটুকু শোনার। আপনার এলাকার যে বিনোদনের জন্য আসলে যদি মাঠ বলি, অন্তত মাঠ বা পার্ক, বিনোদনের ব্যাপারটা আপনারা আসলে কতটা জোর দিচ্ছেন? বিনোদনের ব্যাপারে আমাদের গুরাশাল পৌরসভা থেকে ইতিমধ্যেই আমরা আমাদের পৌর পরিষদ সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিনোদনের জন্য একটা পার্ক করা। সেটার জন্য আমরা জায়গাও খুঁজছি, আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করছি। আসলে বিনোদনটা অনেক বড়
একটা ইম্পর্টেন্ট জিনিস বর্তমান আমাদের যারা প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা আগামী দিনে স্বপ্ন দেখি, যারা আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিবেন, তাদেরকে সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার জায়গা, বিনোদন কেন্দ্রটা অনেক বেশি গুরুত্ব। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আসলে বিনোদন কেন্দ্র করার জন্য যে জায়গা, সেই জায়গাটার সংকট রয়েছেন। তো আমরা নদীর পার কেন্দ্রিক কিছু জায়গা খুঁজছি, যদিও আমাদের ঘোড়াশাল পৌরসভা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে পাওয়ার স্টেশন, এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ সার কারখানা, প্রাণী ইন্ডাস্ট্রি এবং অনেকগুলি ইন্ডাস্ট্রি নদীর পার কেন্দ্রে গড়ে ওঠার কারণে আসলে ওই জায়গাটুকু খুব কম। তারপরে জায়গা নেওয়ার বিষয়ও অনেকটা রয়েছে, যে সরকারি জায়গা সেটা আলোচনা করে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের মাননীয় এমপি মহোদয়ও ওনার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন যে পলাশ থেকে কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় পর্যায়ে বেশ কয়েকজন খেলোয়াড় কিন্তু উঠে এসেছে। এর মধ্যে যেটা আমরা স্কুটার গফুর যাকে চিনি, এবং আমরা জানি যে ওনার সন্তান আপনার ফুটবল একাডেমির দায়িত্বে আছেন। তো আপনি যেটা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা যাওয়ার আগে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, যে আপনি এটা একাডেমির বিষয়ে অনেক জোর দিচ্ছেন, এই জোরটা আসলে কেন? আমি একজন প্লেয়ার হিসাবে, যেটা আমি শুরুতে বলেছি, প্লেয়ার হিসাবে আমার ফুটবলের প্রতি একটা দুর্বলতা রয়েছে, এবং আমি মনে করি যে একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের এই দেশে ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা দেখি যে বাংলাদেশে বিভিন্ন জেলা লিগ হচ্ছে, কিন্তু লিগে যারা প্লেয়ার, যারা পার্টিসিপেট করতে আসছে, তারা কি আসলে কারো কাছ থেকে খেলা শিখতে পারছে কিনা, এই বিষয়টা কিন্তু আমাদের আমলে নেওয়া উচিত। যদি আসলে সত্যিকার অর্থেই আমরা ফুটবলের জন্য কিছু করতে চাই এবং বাংলাদেশের ফুটবলকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ফুটবল তৈরির কারখানা তৈরি করতে হবে, যেটা হচ্ছে একাডেমি। জেলা ভিত্তিক যদি একাডেমি থাকে, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, জেলা প্রশাসক মহোদয় থাকেন, প্রত্যেকটা জেলা প্রশাসক মহোদয় যদি একাডেমি গড়ার উদ্যোগ নিয়ে থাকেন, আমি আজকে আপনাদের এটার মাধ্যমে এই সুযোগে এই বিষয়টা অনুরোধ করব প্রত্যেকটা জেলা প্রশাসক মহোদয়কে। সেখানে যদি বয়স ভিত্তিক একাডেমি ওপেন করা হয়, যে আন্ডার-10, আন্ডার-14, আন্ডার-16, তাহলে কিন্তু প্লেয়াররা একটা কোচের অধীনে, প্রত্যেকটা শিক্ষারই কিন্তু রয়েছে। আমরা যেমন শিক্ষকের কাছে আমরা আমাদের প্রথম জীবনে শিক্ষা জীবন শুরু করি, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এরকম ঠিক খেলার যদি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই স্তরগুলি থাকে, সেখানে কোচ থাকে। তাহলে কোচ তাকে কিভাবে খেলতে হয়, কোনটা তার সঠিক, কিভাবে শেখানো উচিত, কিভাবে খেলাধুলা করা উচিত, এই শিক্ষাটা নিয়ে যখন নাকি সে লিগে যাবে, তখন সে কোয়ালিটিফুল প্লেয়ার সেই লিগে উপস্থাপন হবে। আর আমাদের অনেকগুলি জেলাতে যদি এমনি ভাবে যদি একাডেমি থাকে, তাহলে কিন্তু অনেকগুলি প্লেয়ার থেকে আমরা বাংলাদেশের জন্য একটা বেস্ট একাদশ আমরা তৈরি করতে পারবো, যেটা হয়তো আমাদের বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বিশেষ করে বাংলাদেশের যে বয়স ভিত্তিক ছেলে এবং মেয়েদের টুর্নামেন্ট গুলি হয়, সেখানে ভালো খেলোয়াড়, কোয়ালিটিফুল খেলোয়াড় পাবে নিশ্চয়ই। অবশ্যই, কারণ লিগ হচ্ছে, কিন্তু লিগে যারা আসছে তারা তো ট্রেন আপ না, তারা তাদের মতো করে হয়তো খেলাধুলা শিখছে। ট্রেনিং যে আসলে সত্যি কথা বলতে ভালো খেলার জন্য জরুরি তাও না, একটা খেলোয়াড় তার নিজের শরীরের কতটুকু যত্ন নেওয়া উচিত, কোন বিষয়টাতে শিখবে, এটাও নিশ্চয় অনেক বেশি জরুরি। হয়তো দেখা যায় যে প্লেয়ার হিসাবে 100 জন ছেলে পেলে প্র্যাকটিস করছে, এখান থেকে হয়তো 2টা প্লেয়ার হয়তো বা সে বেরিয়ে আসছে, যে 100 জন প্লেয়ার তো সুস্থ থাকছে। আর যেটা আমি বললাম যে আমাদের সুস্থ থাকাটা অনেক বেশি প্রয়োজন। আমরা এই দেশকে নিয়ে যাই স্বপ্ন দেখি, এই প্রজন্মের মাধ্যমেই স্বপ্ন। এই প্রজন্মকে যে কোনোভাবেই আমাদের সুস্থ রাখাটা ইম্পর্টেন্ট, মাদক মুক্ত রাখাটা ইম্পর্টেন্ট। কারণ যারা আগামী দিনের বিভিন্ন চেয়ারে বসবে, তারা যদি মানসিকভাবে অসুস্থ হয়ে যান, শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, তারা যাই আপনার স্বপ্ন দেখে, কোনটাই কিন্তু পূরণ হবে না। ধন্যবাদ আল মুজাহিদ হোসেন তুষার। আজকে অনুষ্ঠান আমরা করলামই আপনার নামে, একজন মুজাহিদ তুষার। আপনার নানান ইতিবাচক কাজগুলি অন্য কোনো জনপ্রতিনিধি নিশ্চয়ই অনুসরণ করবে, হয়তো বা এর চেয়ে ভালো কিছু উনি দিবেন। যে অনুপ্রেরণার যে জায়গাটা, সেই অনুপ্রেরণার জায়গা থেকে আমাদের আজকের অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি একজন মুজাহিদ তুষার। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা দেখছিলেন রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন কথায় কথায়। আমাদের আজকের বিষয় ছিল একজন মুজাহিদ তুষার। আমরা আমাদের আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা আবারও হাজির হব।